এই এডিনয়েডের উপসর্গ কি, মানে কি কি সিমটম দেখলে আমি বুঝবো যে এই ধরনের সমস্যা হচ্ছে, এডিনয়েডের সমস্যা হচ্ছে? উপসর্গটা বোঝার জন্য কিন্তু আমাদের আবার ছবিতে ফিরে যেতে হবে। খেয়াল করুন যে এই যে ন্যাজোফ্যারিংস আমি দেখিয়েছি, আমরা কিন্তু শ্বাস গ্রহণ করছি এই নাক দিয়ে, ন্যাজাল ক্যাভিটি এবং ন্যাজোফ্যারিংসে বাতাসটা আমাদের শ্বাসনালীতে পৌঁছাচ্ছে। তো যাদের এডিনয়েডটা বড় হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করুন, তাহলে কিন্তু বাতাস ঠিক মতন যেতে পারছে না, তাই না? বাতাস কিন্তু নাক দিয়ে ন্যাজোফ্যারিংসে ঠিক মতন আমাদের শ্বাসনালীতে পৌঁছাচ্ছে না। তো দিনের বেলায় খুব একটি কষ্ট না হলেও রাত্রে তো আমরা ঘুমাই, এই ঘুমের সময় তো আমাদের সব কিছু রিল্যাক্স হবে, আমাদের মুখ বন্ধ থাকবে, তো আমরা তো শ্বাস মুখ দিয়েও গ্রহণ করতে পারি। তো যেহেতু আমরা রাত্রেবেলা যে সমস্ত বাচ্চাদের এই এডিনয়েডটা বড় হয়ে যায়, তো তাদের নাক দিয়ে তো তারা শ্বাস করতে পারে না, যে কারণে রাত্রেবেলা সে ঘুমানোর সময় যেটা করছে, মুখ হা করছে এবং সেই মুখ দিয়ে সে বাতাস গ্রহণ করছে। অর্থাৎ সিমটম হিসেবে আপনি যদি আপনার বাচ্চার মধ্যে খেয়াল করেন যে বাচ্চা ঘুমানোর সময় হা করে ঘুমাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু একটা সিমটম, যেটাকে আমরা বলছি মাউথ ব্রিদিং। এই হা করে ঘুমালে এবং যদি টনসিলটাও বড় থাকে, আলটিমেটলি তার কি হয়, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়ে যেতে পারে, এবং যার ফলে রোগীরা, এই বাচ্চারা, ছোটো বাচ্চারা কিন্তু নাক ডাকতে পারে। তো নাক ডাকাও কিন্তু বাচ্চাদের একটি সিমটম। এবং এই অক্সিজেন তো আমাদের দেহটাকে বাঁচিয়ে রেখেছে, তাই না? তো এই অক্সিজেনের যদি ঘাটতি হয়, বাচ্চার শ্বাসকষ্ট হবে, তখন বাচ্চা অস্থিরতা তৈরি হবে, এপাশ ওপাশ করবে, উঠবস করবে, কখনো ঘুম থেকে জেগে উঠবে, কান্নাও করতে পারে, এটাও কিন্তু একটা উপসর্গ। এরপর এই যে এডিনয়েডটা আমি বললাম, যেখানে একটি ন্যাজোফ্যারিঞ্জিয়াল একটা টিউব আছে, এই টিউব দিয়ে আমাদের কানের সাথে সংযোগ রয়েছে, অর্থাৎ নাক এবং কানের সংযোগকারী যে পাইপ, সেটার আবার ওপেনিংটা কিন্তু এই যে এই জায়গাটিতে। এখন এডিনয়েড টিস্যু বড় হতে হতে যখন এই টিউবটাকে ব্লক করে দিবে, তখন কানের মধ্যে এক ধরনের ইনফ্লামেশন হবে, যেটাকে আমরা বলছি অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, অর্থাৎ কানের মধ্যে ইনফ্লামেটরি সিক্রেশন জমে মধ্যকণের একটি প্রধার একটি তৈরি করবে, এবং সেখান থেকে কান ব্যথা করবে। দেখবেন হঠাৎ করে বাচ্চারা রাত্রেবেলা খুব কান্নাকাটি করছে কান ধরে, মনে রাখবেন তখন হয়তো বা কানে তার সমস্যা হতে পারে, অর্থাৎ কান ব্যথা করতে পারে, কানের শ্রবণ ক্ষমতা দিন দিন কমে যাবে, এবং সেখান থেকে আরও কমপ্লিকেশন হলে কান দিয়ে পুষ্পানি ঝরবে। আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপা, সেটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন আপনার বাচ্চা লেথার্জিক হয়ে যাচ্ছে, অর্থাৎ পড়ালেখায় অনেকটা কনসেন্ট্রেশন নেই, মেন্টাল ডেভেলপমেন্টটাও ঠিক মতন হচ্ছে না, ওর সাথে যে বন্ধুবান্ধবরা আছে তারা যতটা ট্যালেন্ট, ও ট্যালেন্টের দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা সিমটম। সেটা কি কারণে হচ্ছে দেখুন, আমাদের যে একটা গ্রোয়িং ফেজে বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্টটা কিন্তু এই বয়সে সবচেয়ে বেশি হয়, এবং এই ডেভেলপমেন্টের জন্য আমাদের পিওর অক্সিজেনেশনের প্রয়োজন আছে। এই যে নাক দিয়ে যখন পিওর অক্সিজেন আমাদের ফুসফুস হয়ে আমাদের প্রতিটা সেলে পৌঁছাবে, স্পেশালি ব্রেনের যে সেলগুলোতে পৌঁছাবে, তখন আমাদের নিউরো ডেভেলপমেন্টটা করাবে। মেধা, বুদ্ধি, বিচক্ষণতা, দক্ষতা, আইকিউ, এই জিনিসগুলো কিন্তু এই সময়টাতেই ডেভেলপ হয় বাচ্চাদের, এবং এটা কিন্তু একটা সার্টেন পিরিয়ডের পর আস্তে আস্তে কমতে থাকে। তো যেই সময়টাতে ওর বাড়বে, আর সেই সময়টাতে যদি ও বাধার সম্মুখীন হয়ে যায়, তাহলে তো এই ছেলেটি অথবা মেয়েটি মেধার দিক দিয়ে পিছিয়ে গেল, পড়ালেখা ঠিক মতন বুঝছে না, ক্লাসে অমনোযোগী, তাই না? আস্তে আস্তে সে পিছিয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু একটা চেঞ্জ, অর্থাৎ বাচ্চাদের আইকিউটাও কমে যায়। এরপর শারীরিক কিছু পরিবর্তন দেখা যায়, যেমন বাচ্চারা খাবারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাবারের প্রতি একটি অনীহা রয়েছে, কারণ তার বারবার সংক্রমণ হলে খাবারের ইচ্ছাটাও চলে যাবে, তার প্রপার নিউট্রিশন পাচ্ছে না, তার শরীরটাও ঠিক মতন ডেভেলপমেন্ট হচ্ছে না, অর্থাৎ ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্ট দুটোতেই কিন্তু তার একটা পরিবর্তন আসবে। পাশাপাশি তার চেহারার ছবির মধ্যেও কিন্তু একটি পরিবর্তন আসবে, যেটাকে বলছি আমরা এডিনয়েড ফেসেস, অনেকটা হাবাগোবা টাইপের একটি চেহারা আমরা প্রস্ফুটিত হয়। এটা একদম 11th আওয়ারে, অর্থাৎ কোনো ট্রিটমেন্ট যদি না করে, সেক্ষেত্রে বাচ্চাদের চেহারার মধ্যে একটা ইডিওটিক লুক চলে আসে, যেটা আমরা অনেক ক্ষেত্রে পেয়ে থাকি।